হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজ আবার তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়টি নিয়ে। তো জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। তো এই অধ্যায়ে কিন্তু অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, জীবকোষ নিয়ে একটা আর একটা উদ্ভিদ টিস্যু নিয়ে। তো আজ আমরা আলোচনা করব প্রাণী টিস্যু নিয়ে। তো দেখা যাচ্ছে বহুকোষী প্রাণীদের অনেক কোষ একত্রে কোনো বিশেষ ধরনের কাজে কিন্তু নিয়োজিত থাকে। যখন অনেকগুলো কোষ একই ধরনের কাজে নিয়োজিত থাকবে তখন তাকে কিন্তু টিস্যু বলে। এবং এই কোষগুলো অনেকগুলো যে এরা কিন্তু সবাই এদের গঠনের দিক থেকে বা এদের কাজের দিক থেকে এরা কিন্তু একই রকম কাজই করে থাকে। তো এই জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে কিন্তু টিস্যু তন্ত্র বলে বা হিস্টোলজি বলা হয়। তো আমাদের এই টিস্যুগুলো কিন্তু আমাদের দেহের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এরা কি করে, দেখা যাচ্ছে আমাদের রক্তে যে উপাদানগুলো থাকে, এই রক্ত কি করে অক্সিজেন এবং এই উপাদানগুলোকে আমাদের দেহের সমস্ত জায়গায় বহন করে। এছাড়াও আমাদের অঙ্গগুলো চলাচল থেকে শুরু করে অন্যান্য কাজ করে থাকে। তো আজ প্রথমে আমি প্রাণী টিস্যুর প্রকারভেদটা সম্বন্ধে একটু আলোচনা করি। যে প্রাণী টিস্যুর প্রকারভেদ আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রধানত একে চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগ হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। প্রথমে আবরণী টিস্যু নিয়ে একটু কথা বলি। আবরণী টিস্যু এটা কিন্তু বিভিন্ন অঙ্গের যে আবরণটা শুধু দিয়েছে তা নয়, কিন্তু এর কিন্তু সাধারণত চারটি কাজ করে থাকে এই টিস্যুগুলো। যেমন অঙ্গকে আবৃত রাখা, আবার সেটিকে বাইরের আঘাত থেকে, বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে কিন্তু এ রক্ষা করে। আবার দেখা যাচ্ছে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ ও নিঃসরণ করে এবং বিভিন্ন পদার্থ শোষণ করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন, এই চারটা কাজ কিন্তু আবরণী টিস্যু করে থাকে। আবরণী টিস্যুকে আবার কোষের আকৃতি, প্রাণী দেহে তার অবস্থান ও কাজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা? স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, আর একটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। তো আমরা আগে দেখি স্কোয়ামাস আবরণী টিস্যু। এই নামটার মধ্যে কিন্তু এর গঠনটা কিন্তু একটু কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে এই টিস্যুর যে কোষগুলো আছে এগুলো মাছের আঁশের মতো। মাছের আঁশ তোমরা নিশ্চয়ই দেখেছো। এই মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং নিউক্লিয়াস আকারে কিন্তু একটু বড়। আর এই টিস্যুটা সাধারণত দেখা যায় বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীরে এই টিস্যুটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং এরা আবরণী ছাড়াও এখানে ছাঁকনির কাজ করে। বৃক্কের বোমেন্স ক্যাপসুলে ছাঁকনির কাজও করে থাকে। তাহলে কি এটা কিসের মতো? মাছের আঁশের মতো এর কোষগুলো। এটা মাথায় রাখবা, মাছের আঁশের মতো কোষ কোন টিস্যুর মধ্যে দেখা যায়? স্কোয়ামাস আবরণী টিস্যুতে। এবার দেখি কিউবয়েডাল আবরণী টিস্যু। এটা কি কাজ? এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির এবং মানে এর কোষগুলোর যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এটা কিন্তু সমান। এর উদাহরণে দেখলে বৃক্কের সংগ্রাহক নালিকা, বৃক্কের সংগ্রাহক নালিকা উদাহরণগুলো মনে রাখবা। আর এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণের কাজে লিপ্ত থাকে। পরিশোষণ করে এবং আবরণ কাজে লিপ্ত থাকে। এবার দেখি কলামনার আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা। উদাহরণ যদি দিতে যাই তাহলে হবে যে প্রাণীতন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ ও শোষণ কাজ করে থাকে। তাহলে কোষের আকৃতি প্রাণীদেহে তার অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখি কোষগুলোর সংখ্যার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে?
তিন ভাগে, সংখ্যার ভিত্তিতেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কি কি? সাধারণ আবরণী টিস্যু, স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, সিউডো আবরণী টিস্যু। তো সাধারণ আবরণী টিস্যু এর কাজটা কি? এই টিস্যুগুলো ভিত্তি পর্দার উপর এই টিস্যুগুলো কিন্তু এক স্তরে সজ্জিত থাকে। আর উদাহরণ যদি দিতে হয়, এটাও কিন্তু বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্র প্রাচীর। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, এটা ভিত্তি পর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। এমন স্ট্রেটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। ধরো আমরা এখনই দেখলাম যে 3 থেকে 4টি স্তরে সজ্জিত, আবার কিছুক্ষণ পরে আবার যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এর আবার স্তর হয়ে গেছে 7-8টি। তাই একে কিন্তু বলা হয় ট্রানজিশনাল আবরণী। আর এর উদাহরণ যদি বলতে যাই তাহলে মেরুদণ্ডী প্রাণীদেহের ত্বক, মেরুদণ্ডী প্রাণীদেহের ত্বকে এই টিস্যুটা থাকে। সিউডো আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে। এটাও একটা স্তরে কিন্তু বিন্যস্ত থাকে। আর তবে কোষগুলো বিভিন্ন উচ্চতায় হওয়ায় এই টিস্যু দেখতে স্তরীভূত টিস্যুর মতো। আর এর উদাহরণ যদি দিতে যাই, এর উদাহরণ হচ্ছে ট্রাকিয়া। এরপর কাজের ভিত্তিতে দেখি আবরণী টিস্যু কাজের ভিত্তিতে 5 প্রকার। এই 5 প্রকার কি কি? সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু, জননাঙ্গের আবরণী টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু। এর মধ্যে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু এটা সাধারণত মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখতে পাওয়া যায়। আর ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু হচ্ছে হাইড্রার এন্ডোডামে কিন্তু এই টিস্যুটা পাওয়া যায়। হাইড্রা তোমরা পড়েছো এর আগে। ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোডাম এবং মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে দেখা যায় এই ক্ষণপথযুক্ত আবরণী টিস্যুটা। আর জননাঙ্গের আবরণী টিস্যু এটা কিন্তু একটি বিশেষ ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু, বিশেষ ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। আর আবরণী টিস্যু যা থেকে শুক্রাণু ও ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু কি হয়েছে? কোষে উৎপন্ন হয়। আর এখানে কি দেখতে পাওয়া যায়? এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। গ্রন্থি আবরণী টিস্যু হচ্ছে বিভিন্ন ধরনের গ্রন্থির রস নিঃসরণ করে। আবার দেখা যাচ্ছে যে আবরণী টিস্যুগুলো কোনো অঙ্গের বা নালীর ভিতর বা বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে ক্ষরণ, রক্ষণ, শোষণ, ব্যাপন, পরিবহন এইসব কাজে কিন্তু এরা অংশগ্রহণ করে থাকে। এবার দেখি আমরা যোজক টিস্যু। যোজক টিস্যুকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আরেকটা হচ্ছে তরল যোজক টিস্যু। তো ফাইব্রাস যোজক টিস্যুটা কি? এই ধরনের যোজক টিস্যু কিন্তু সাধারণত দেহত্বকের নিচে, দেহত্বক যাচ্ছে নিচে পেশির মধ্যে থাকে। আর এদের মাতৃকা বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। এরপর আমরা দেখি স্কেলিটাল যোজক টিস্যু। এটা কিন্তু আবার কঙ্কালও বলা যাচ্ছে, তার কারণ আমাদের যে অস্থি বা হাড় বা যেটাই বলি কঙ্কাল বা হাড়গুলো যে বলি, এর সাথে যে টিস্যুটা যুক্ত থাকে এবং এই অঙ্গগুলো গঠনে কাজ করে সেটাকে কিন্তু বলা হচ্ছে স্কেলিটাস যোজক টিস্যু। এই স্কেলিটাস যোজক টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোমলাস্থি আর একটা হচ্ছে অস্থি।
কোমলাস্থি কি? অস্থি মানে কিন্তু হাড়, আর কোমলাস্থি মানে নরম যে হাড়গুলো আছে, যেমন ধরো নাক এবং কানের যে এই অংশগুলো, এই কোমলাস্থি কিন্তু কোমলাস্থি স্ক্যালিটাস যোজক টিস্যু এর গঠনগুলো করে থাকে। আর অস্থি, অস্থি বলতে অন্যান্য অংশের যে আমার শক্ত বা একটু শক্ত যে হাড়গুলো আছে সেগুলো গঠনে এবং এর মধ্যে যে ক্যালসিয়াম পদার্থটা থাকে সেই ক্যালসিয়ামটা এবং অস্থির দৃঢ়তা প্রদান করে থাকে এই টিস্যুগুলো। এবার আমরা যদি দেখি তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু কে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রক্ত একটা লাসিকা। তো এই তরল যোজক টিস্যুগুলো কি করে, যে আমাদের শরীরে তরল যে পদার্থগুলো আছে বা যে উপাদানগুলো আছে এগুলোর সাহায্যে শরীরের অন্যান্য অংশের সকল কাজগুলো করে থাকে। তো এর মধ্যে আমরা যদি দেখি রক্ত লাসিকা, রক্ত এটা কিন্তু একটা ক্ষারীয় এবং ঈষৎ লবণাক্ত। আর কি দেখা যায়, এরা লাল বর্ণের কিন্তু যোজক কলা টিস্যু, কলা বা টিস্যু, এবং এই রক্তকে আবার কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরস তরল অংশ এবং রং ঈষৎ হলুদা, আর এতে প্রায় কিন্তু 91 থেকে 92% পানি এবং 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে। আর এসব রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন এবং বজ্র পদার্থ থাকে। আর রক্তকণিকা, এই রক্তকণিকা কিন্তু তিন ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা কি করে, এই রক্তকণিকা হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। আর হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে থাকে। আর শ্বেত রক্তকণিকাটা কি করে, আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা সে বাড়িয়ে দেয়। আর অনুচক্রিকা এটা কি করে, মানব দেহের যে মানে রক্ত ক্ষরণ যদি হয় কখনো, এই অনুচক্রিকাটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা কিন্তু আবার ষষ্ঠ অধ্যায়ে রক্ত নিয়ে আরো আলোচনায় যাব, তখন আরো ডিটেইলস জানবো। লাসিকা মানব দেহের যে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থান রয়েছে, যে জলীয় পদার্থ এই ফাঁকা জায়গায় জমা হয় তাকে কিন্তু লাসিকা বলে। আর এগুলো ছোট নালীর মাধ্যমে সংগঠিত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে যাকে লাসিকাতন্ত্র বলে। লাসিকাতন্ত্র কিন্তু ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, আর এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এদের কিন্তু লাসিকা কোষ বলা হয়। এরপর আমরা দেখি পেশি টিস্যু। পেশি টিস্যুকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। তো ভ্রূণের মেসোড্রাম থেকে বিভিন্ন টিস্যু, মেসোড্রাম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কিন্তু পেশি টিস্যু বলে। আর এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো লম্বা, সরু এবং তন্তুময় হয়ে থাকে। যেসব তন্তু আড়াআড়ি ডোরাকাটা থাকে তাদের কিন্তু ডোরাকাটা পেশি, এবং যেসব পেশি ডোরাকাটা তন্তু থাকে না তাদের কিন্তু মসৃণ পেশি বলে। আর পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন, অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। ঐচ্ছিক পেশি, যে ঐচ্ছিক পেশির একটা চিত্র এখানে দেওয়া আছে,
তো এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু অনেক ডোরাকাটা বা অনেক শাখান্বিত, আর এই পেশিগুলো ইচ্ছা অনুযায়ী সংকোচন বা প্রসারিত হতে পারে। এতে কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। আর এটা যদি আমি উদাহরণ দিই তাহলে মানুষের হাত বা পায়ের পেশি, এগুলো কিন্তু আমরা খুব সহজেই সংকোচন এবং প্রসারণ করতে পারি। এরপর অনৈচ্ছিক পেশি, এটা কিন্তু এই পেশিটা কিন্তু আমরা ইচ্ছা অনুযায়ী সংকোচন বা প্রসারণ করতে পারি না। আর এই টিস্যুটা সাধারণত মেরুদণ্ডী প্রাণীদেহের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীরে অনৈচ্ছিক পেশি কিন্তু থাকে। আর কি দেখা যাচ্ছে, এরা কিন্তু অনৈচ্ছিক পেশি প্রধানত কিন্তু দেহের অভ্যন্তরের অঙ্গাণুগুলোকে সঞ্চালিত করে থাকে। যেমন খাদ্য হজম প্রক্রিয়া অনৈচ্ছিক পেশির মাধ্যমে হয়ে থাকে। এরপর যদি আমরা দেখি হৃদপেশি, এটা কিন্তু মনে হচ্ছে দুইটি বাঁশ পাশাপাশি আড়াআড়ি অবস্থায় রয়েছে। এটা কি করে, এই পেশিটা হৃৎপিণ্ডের কাছে বা হৃৎপিণ্ডের পাশাপাশি বা মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের কিন্তু কাছাকাছি এই পেশিটা দেখতে পাওয়া যায়। আর এই পেশি কিন্তু হচ্ছে হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটি নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত করে দেহের মধ্যে রক্ত চলাচল সচল রাখে। এবার আমরা যদি স্নায়ু টিস্যু দিকে একটু দেখি, এখানে চিত্রটা দেখো। স্নায়ু টিস্যু দেহে বিশেষ সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। আর স্নায়ু টিস্যুগুলো অসংখ্য নিউরন দিয়ে গঠিত। এরা কি করে, দেহের যে কোনো স্থানের সংকেত মস্তিষ্কে প্রেরণ করে এবং তৎক্ষণাৎভাবে কি কাজ করতে হবে বা কি সাড়া প্রদান করতে হবে সেই সংকেতটা কিন্তু মস্তিষ্ক থেকে চলে আসে। এই তথ্য পৌঁছানো এবং সেখান থেকে তথ্যটা আনাই এর হচ্ছে প্রধান কাজ। আমরা যদি নিউরনের দিকে লক্ষ্য করি, নিউরনকে কিন্তু সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষ দেহ ডেনড্রাইট, আর আরেকটা হচ্ছে অ্যাক্সন। তো কোষ দেহ যে অংশটা, এখানে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে কিন্তু সাইটোপ্লাজম থাকে। আর এই কোষ দেহর পরে যে লম্বা সুতার মতো অংশটি বেরিয়ে গেছে এটাকে কিন্তু অ্যাক্সন বলে। আর এই কোষ দেহর বাইরে যে শাখা প্রশাখা, ওর সঙ্গে যে শাখা প্রশাখা বের হয়েছে সেটাকে কিন্তু ডেনড্রন বলে। আর ডেনড্রন থেকে যে শাখা বের হয়, এই ডেনড্রন গুলো থেকে যে শাখা বের হয় তাকে কিন্তু ডেনড্রাইট বলা হয়। পরপর দুটি নিউরন প্রথমটির অ্যাক্সনের সাথে পরেরটি ডেনড্রাইটের মধ্যে যে স্নায়ু সন্ধি গঠিত হয় তাকে কিন্তু সিন্যাপ বলে। সিন্যাপের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে কিন্তু পরিবাহিত হয়। তো এই ছিল আমাদের হচ্ছে প্রাণী টিস্যুর যে গঠন এবং কাজগুলো, সেগুলো হলো অঙ্গ বা তন্ত্র। এখানে আরেকটি অংশ আছে অঙ্গ বা তন্ত্র। এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এমন একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশ বিশেষকে কিন্তু অঙ্গ বলে। আর এই অঙ্গ সমূহকে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থানিক বলে। আর এই অঙ্গ সমূহকে কিন্তু সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, আর একটা কিন্তু অন্ত অঙ্গ সংস্থান।
বহিঃ অঙ্গ সংস্থান কি? যেমন আমাদের বাইরের অংশ, দেহের বাইরের যে সব অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে বহিঃ অঙ্গ সংস্থান। আর অন্ত সংস্থান হচ্ছে ভিতরে যেসব অঙ্গ বা তন্ত্র রয়েছে তাদেরকে বলা হয়েছে, যেমন ফুসফুস, পিলা, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয় এইসব। তো এই অঙ্গ বা তন্ত্রকে সাধারণত 7টি ভাগে কিন্তু এখানে বর্ণনা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্তঃক্ষরা, গ্রন্থিতন্ত্র। এই পরিপাকতন্ত্র, এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপ্রাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। আর পরিপাকতন্ত্রে 2টি অংশ থাকে, যেমন পৌষ্টিক নালী, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। মুখচিত্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, রেকটাম এবং মলাশয় এবং প্রায়ুছিদ্র, এগুলো হচ্ছে পৌষ্টিক নালী। এগুলো নিয়ে পৌষ্টিক নালী গঠিত। আর মানুষের যে লালা গ্রন্থি আছে, যকৃত রয়েছে এবং অগ্নাশয় আছে, এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। আর এসব গ্রন্থি নিঃসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে। শোষণতন্ত্র, এই শোষণতন্ত্রটা কি করে? দেহের যে বিভিন্ন অংশ রয়েছে এর মাধ্যমে মানুষের দেহে খাদ্যকে খাদ্য যে আছে, খাদ্য উপাদানটা তো আমরা গ্রহণ করেছি, এটা হজমের জন্য অক্সিজেন এবং আর অন্যান্য উপাদানের যেটা প্রয়োজন সেটা সাহায্য নিয়ে এই খাদ্যগুলোকে হজমে সাহায্য করে থাকে। নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রাঙ্কাস, ব্রাঙ্কিওল, অলোভিলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শোষণতন্ত্র গঠিত। স্নায়ুতন্ত্র, এগুলো আমাদের শরীরে জালের মতো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই স্নায়ুতন্ত্র মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ও বৃক্ক, একজোড়া ইউরেটাস, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ও করোটিক স্নায়ু নিয়ে কিন্তু গঠিত স্নায়ুতন্ত্র। রেচনতন্ত্র, এটার কাজ কিন্তু হচ্ছে আমাদের শরীরের যেসব বর্জ্য পদার্থ আছে এই তন্ত্রের মাধ্যমে সেগুলো কিন্তু বাইরে বের হয়। তো এর মধ্যে একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটাস, একটি মূত্রথলি ও একটি মূত্রনালী নিয়ে কিন্তু মানুষের রেচনতন্ত্র গঠিত। জননতন্ত্র, এই তন্ত্র বা এই তন্ত্রগুলোর কাজ কি? এই তন্ত্রগুলোর কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত বংশগতির যে ধারাটা সেটা বজায় রাখে। এখানে একটি ভ্রূণ ও শিশু ধারণ অঙ্গ নিয়ে কিন্তু এই জননতন্ত্রটা গঠিত। ত্বকতন্ত্র, এটা কিন্তু আমাদের দেহের যে বাইরের আচ্ছাদন আছে এটাকে আচ্ছাদন করে, বাইরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে। আর অন্তঃক্ষরা গ্রন্থিতক হচ্ছে এটা যে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষরণকারী বস্তু বা উপাদান কিন্তু এখানে তৈরি হয়, সেগুলোকে হরমোন বলা হয়। আর এই হরমোনের মাধ্যমে যে পরিবাহী নালী আছে এই নালীতে কিন্তু অটোমেটিকলি এই হরমোনগুলো পরিচালিত হতে পারে না। এর জন্য সাহায্য করে রক্ত। আর এই রক্তের মাধ্যমে আমাদের পুরো শরীরে হরমোনগুলো পরিবাহিত হয়। আর পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়, আইলেটস অফ
ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে কিন্তু অন্তঃপরাগ গ্রন্থিটা গঠিত। তো প্রাণী টিস্যু নিয়ে আজ এই আলোচনায় ছিল। তোমরা বইয়ে যে চিত্রগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করো, আর এই অধ্যায়টি ভালো করে পড়ো। সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই অনেক ভালো থাকো, বাই।